হ্যালো ফার্স্ট ইয়ার। আজকে তোমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে সিলেবাস সাজেশন দিয়েছি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, সেই সাজেশনের এই কোশ্চেনটা রয়েছে যে ট্রিটমেন্ট অফ ডেথ ইন এমিলি ডিকিনসন্স বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। তো বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতাটিতে এই কিভাবে মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে বা মৃত্যুর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমি এটা তোমাদেরকে ভিডিও দিচ্ছি এবং আমি এখন থেকে যেটা করব, হয়তো পরীক্ষার আগ পর্যন্ত বা যতদিন স্কুল কলেজ খুলছে ততদিন, সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন ভিডিও দেবো, একদিন লাইভে আসবো। এইভাবে কবে লাইভে আসবো সেদিন আমি জানিয়ে দেবো এবং সে মোতাবেক তখন লাইভে আসবো। আর 2 দিন করে এভাবে ভিডিও দেবো যাতে করে ভিডিও ক্লাসটা তোমরা করতে পারো। আর এটা এটা এই জন্য করছি যে আমার একটু ব্যস্ততা রয়েছে, এই ব্যস্ততার জন্য রেগুলার লাইভে আসা আসলে সম্ভব হচ্ছে না। সো আমার সেই ব্যস্ততার জন্যই আসলে রেগুলার লাইভে আসা পসিবল হচ্ছে না। আর তাছাড়া তো অংশগ্রহণটাও তোমাদের আহ, এবারের যে ছুটির ঘোষণা, সেই ঘোষণার পরে কমে গেছে। সেই জন্য আমি এখন থেকে এই ইয়েটা করছি যে আমি রেগুলার লাইভে না এসে আহ, একদিন করে লাইভে আসবো এবং 2 দিন করে ভিডিও দেবো, এইভাবে যেভাবে এখন তোমরা এই ক্লাসটা পাচ্ছ। তো ঠিক আছে, দেখো আমরা এবার এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এই কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি নেট থেকে নিয়েছি, এটা খুব ভালো দেওয়া আছে, তোমরা এটাও হুবহু লিখে দিয়ে আসতে পারো, প্রবলেম নাই। আর যারা একটু দ্রুত বেশি লিখতে পারো তারা এর চেয়ে বেশি করে লেখার চেষ্টা করবা। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ ইজ ওয়ান অফ দ্য এমিলি ডিকিনসন্স মোস্ট এনিগম্যাটিক পোয়েমস রিগার্ডিং ডেথ। অর্থাৎ এই এমিলি ডিকিনসনের অনেকগুলি রহস্যজনক কবিতা রয়েছে। তো অনেকগুলি রহস্যজনক কবিতার ভেতরে এইটা একটি কবিতা, এবং সেই তার যে রহস্যজনক কবিতাগুলি সেগুলো হচ্ছে মৃত্যু সম্পর্কিত। তাহলে এটা হচ্ছে যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা এমিলি ডিকিনসনের অনেকগুলি রহস্যময় কবিতা, মৃত্যু নিয়ে অনেকগুলি রহস্যময় কবিতার একটি। দ্য আইডিয়া অফ ডেথ ইন দ্য পোয়েম ইজ নট পোর্ট্রেড অ্যাজ লোনলি অর স্কেয়ার্ড বাট অ্যাজ শেরিন অ্যান্ড কন্টেন্ট। বলা হচ্ছে এইখানে মৃত্যুর যে আইডিয়াটা এই কবিতাটিতে, সেটাতে খুব ভীতিকর বা একাকিত্ব বা নির্জন হিসেবে এখানে উল্লেখ করা হয়নি বা আলোচিত হয়নি, বরং এখানে আলোচনা করা হয়েছে শান্ত শিষ্ট এবং সন্তুষ্ট চিত্ত মৃত্যুকে মানে আলিঙ্গন করা, এইরকম একটা অবস্থায় এখানে মূলত পোট্রে করা হয়েছে। শি ট্রিটেড, অর্থাৎ এই কবিতায় কবি তিনি মৃত্যুকে ট্রিট করছেন, মৃত্যুকে তিনি মেনে নিচ্ছেন অ্যাজ মোর লাইক এ পার্সন, একজন পার্সন হিসেবে নয় বরং তার চেয়েও বেশি কিছু হিসাবে, রেদার দেন জাস্ট অ্যান ইভেন্ট অফ ওয়ান্স লাইফ। এবং কোনো একটা মানুষের জীবনের যে একটা কোর্স বা একটা শেষ যে অবস্থা মৃত্যুর মাধ্যমে ঘটে, সেটা সেভাবে ভেবে নয়, বরং মৃত্যুকে একটা ব্যক্তি হিসাবে এটাকে এখানে ট্রিট করছেন। ইন দিস পোয়েম দ্য স্পিকার ইজ কমিউনিকেটিং ফ্রম বিয়ন্ড দ্য গ্রেভ অ্যান্ড ডিসক্রাইবিং হার জার্নি উইথ ডেথ। এবং এই কবিতায় স্পিকার এখানকার যিনি রয়েছেন তিনি এখানে কমিউনিকেট করছেন কবরে বাহির থেকে, এবং তিনি ডেসক্রাইব করছেন কবরের দিকে বা মৃত্যুর পরে তার যে জার্নিটা, সেই জার্নিটাকে তিনি এখানে মূলত আমাদের সাথে শেয়ার করছেন। সেই জার্নির সময়ের তিনি কি কি দেখলেন, কি কি করলেন, সেই বিষয়গুলো বা তার কেমন ফিলিংস সেটা তিনি এখানে ডিসক্রাইব করছেন। ডেথ ইজ ওয়ান অফ দ্য ফরমোস্ট টপিকস ইন ডিকিনসন্স পোয়েম। ডেথ হচ্ছে এই এমিলি ডিকিনসনের অনেকগুলি যেই টপিক রয়েছে তার কবিতা লেখার, তার মধ্যে এই ডেথ অন্যতম গুরুত্বপূর্ণ। তিনি ডেথ নিয়ে অনেকগুলি কবিতা লিখেছেন। ডেথ ইজ সামথিং জেন্টেল সামটাইমস, আচ্ছা সামটাইমস জেন্টেল, সামটাইমস ম্যানাচিং অ্যান্ড সামটাইমস সিম্পলি ইনএভিটেবল। তো বলা হচ্ছে এখানে যে মৃত্যু কোনো কোনো সময়ে অনেক জেন্টাল, অনেক শান্তশিষ্ট ভদ্র, সামটাইমস ম্যানেজিং, অনেক সময় ভয় প্রদর্শনকারী, অ্যান্ড সামটাইমস সিম্পলি ইনহেভিটেবল, এবং কোনো কোনো সময় অনিবার্য মানে ভাবে এটা আসবেই, এরকম সিম্পল একটা ওয়ে।
মৃত্যুকে এইভাবে আর কি এখানে উপস্থাপন করা হয়েছে। সো ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ শি পার্সনিফাইজ ডেথ, এই কবিতাটাতে এই স্পিকার বা কবি তিনি মৃত্যুকে পার্সনিফাই করছেন, পার্সনের মতো করে এখানে ট্রিট করছেন, অ্যান্ড প্রেজেন্টস ইট অ্যাজ অ্যান অ্যাকচুয়াল ক্যারেক্টার হু ইজ জেন্টেল অ্যান্ড কাইন্ড ইন নেচার বলছে। এবং এখানে সেই ক্যারেক্টারকে, সেই পার্সনকে অর্থাৎ মৃত্যুকে এখানে একজন ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করছেন, এবং তার আচার আচরণ হচ্ছে অনেক জেন্টেল এবং অনেক কাইন্ড, দয়ালু, শান্তশিষ্ট এরকম। who kindly takes away the speaker for the expedition to the eternity, সে খুব দয়া করে, খুব সুন্দর করে, নির্মল ওয়েতে, শান্তশিষ্টভাবে স্পিকারকে নিয়ে যাচ্ছেন ইটার্নিটির পথে, অর্থাৎ যে শাশ্বত চিরন্তন যে অবস্থা বা যেটা হচ্ছে মহাকাল, সেই মহাকালের পথে স্পিকারকে নিয়ে এগিয়ে চলেছেন। The poem starts with the titled line where death is personified by the use of capital D. এই যে এই কবিতাটা, যে কবিতাটার লাইনই হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, অর্থাৎ এই যে ফার্স্ট লাইন, সেই লাইনটাতেই ডেথকে পার্সনিফাই করা হচ্ছে। এবং এখানে দেখো যে ডেথকে ক্যাপিটালাইজ করা হচ্ছে, অর্থাৎ এটাকে যেহেতু পার্সন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেহেতু এই মৃত্যুর যে ডি ক্যাপিটাল ডি লেটারটা, এটাকে বড় হাতের করে ইউজ করা হয়েছে। দ্য ওপেনিং স্ট্যান্জা ইমিডিয়েটলি এস্টাবলিশেস হোয়াট কাইন্ড অফ পার্সন ডেথ ইজ, এবং ওপেনিং স্ট্যান্জাতেই, অর্থাৎ এই শুরুর স্ট্যান্জাতেই এখানে মৃত্যু কেমন, কোন ধরনের পার্সন সে, সেই হিসাবে এখানে আলোচনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপড ফর মি, বলছে আমি যেহেতু মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি, মৃত্যুই আমার জন্য অপেক্ষা করেছিল বা আমার জন্য থেমেছে। দ্য ক্যারিয়ার্স হেল্ড বাট জাস্ট আওয়ার সেলফস অ্যান্ড ইমর্টালিটি, বলছে যে মৃত্যুর যে বাহন, সেই বাহনে আমরা শুধু দুইজন আছি, আমি, মৃত্যু, এবং আরেকজন আছে, সেটা হচ্ছে ইমর্টালিটি, অমরত্ব। সো এখানে মৃত্যুর যে নেচার, সেই নেচারটা এখানে প্রকাশ করছে। Here death appears as a courteous, dignified, and indeed a kind gentleman who comes to call on the speaker in the manner of a suitor. এইখানে মৃত্যু খুবই ভদ্র, তারপরে সম্মানিত, এমনভাবে এসেছেন, এবং খুবই কাইন্ড, দয়ালু, একেবারে জেন্টলম্যান হিসেবে এখানে এসেছে, যে কিনা এখানে এসে স্পিকারকে ডাকছে ঠিক অনেকটা ওই বরের বেশে বা একজন পাণিপ্রার্থী বা মানে কনেকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আর কি একজন ম্যান যায়, ঠিক সেরকম করে আর কি এখানে মৃত্যু যেন এসেছে। শি গোজ আওয়ে উইথ হিম ইন হিজ ক্যারিজ, এবার স্পিকার অর্থাৎ আমাদের যে রাইটার, সে কি করছে, এই মৃত্যুর সঙ্গে, ডেথের সঙ্গে তার গাড়িতে চড়ে যাচ্ছে, উইথ ইমর্টালিটি অ্যাজ দেয়ার শ্যাপারন। এর মানে হচ্ছে যে এই মৃত্যুটার সাথে, মৃত্যুর গাড়িতে চড়ে ঠিক যেমন কনে বরের বাড়িতে বরের সাথে যায়, সেভাবে যাচ্ছে। এবং তাদের সঙ্গে আরেকজন রয়েছে, সেটা হচ্ছে ইমর্টালিটি। ইমর্টালিটি অনেকটা ওই শ্যাপারনের মতো করে যাচ্ছে। শ্যাপারন বলতে তোমরা যদি এমনি বিয়ের কথা যদি চিন্তা করো, যেমন যেটা বলে যে এটাকে এক এক জায়গার ভাষায় এক এক রকম বলে। সো মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়ের সঙ্গে একজন দুইজন মহিলা হয়তো প্রথম দিনে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানো হয়। সো সেই মানে ব্যক্তি যাদেরকে পাঠানো হয় তাদেরকে শ্যাপারন বলে। সো এইখানে এই শ্যাপারন হচ্ছে ইমর্টালিটি। In this poem, death is presented as an actual character. এই কবিতায় মৃত্যুকে মূলত একটা ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়েছে। হি অ্যাপিয়ার্স পার্সনিফাইড, সো জেন্টেল অ্যান্ড সিভিল। এখানে তাকে পার্সনিফাই করা হয়েছে এবং তাকে খুবই জেন্টেল এবং সিভিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। হি জেন্টলি ইনসিস্ট দ্যাট দ্য স্পিকার শুড পুট অ্যাসাইড লেবার অ্যান্ড লেজার, এবং এই মৃত্যু খুব জেন্টলি, খুব ভদ্রভাবেই ইনসিস্ট করছে বা স্পিকারকে বলছে
যে তুমি চলো এবং তোমার যে কাজকর্ম, তোমার যে অবসর যা কিছু রয়েছে সব কিছুকে রেখে চলো। দ্য স্পিকার scarcely hesitates to accompany him. এখানে স্পিকারও যে খুব বেশি তার সঙ্গে যেতে হেজিটেট করেছে তা নয়, এবং এখানে স্পিকার বলছে যে অ্যান্ড আই পুট আওয়ে মাই লেবার অ্যান্ড মাই লেজার টু ফর হিজ সিভিলিটি। বলছে আমি তার সম্মানে, তার সাথে যাওয়ার জন্য আমি কি করলাম, আমার যে যখন যত লেবার রয়েছে, যত লেজার রয়েছে, অর্থাৎ যত পরিশ্রম, যত কাজকর্ম, যত যা কিছু সম্পদ, যত যা কিছু রয়েছে কেন না কেন, সব কিছুকে আমি একপাশে রাখলাম, রেখে তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। দ্য স্পিকার দেন ড্রপস এভরিথিং, এই যে বলছে যে দ্য স্পিকার তারপরে কি করলো, সব কিছুকে রেখে দিল, বোথ হার ওয়ার্কস অ্যান্ড হার প্লেজার, তার সমস্ত কাজকর্ম এবং কি তার যত আনন্দ, সুখানুভূতি, যত যা সুখের জিনিসপত্র রয়েছে সব কিছুই, ইন অর্ডার টু বি উইথ ডেথ, ডেথের সঙ্গে, মৃত্যুর সঙ্গে যাওয়ার জন্য। ঠিক অনেকটা একটা মেয়ে যেমন বিয়ের পরে তার হাজবেন্ডের বাড়িতে যেভাবে সব কিছু রেখে যায়, ঠিক সেরকম। নো ডাউট দেয়ার আউটিং ইজ নট ওয়ান টু ফেয়ার, এবং নিঃসন্দেহে তাদের যে এই যে বের হয়ে যাওয়া দুজনের, এটা কোনো ভয়ের কোনো বিষয় নয়। ডেথ ইজ পার্সনিফাইড অ্যাজ ওয়ান হু ইজ ওয়েলকাম টু স্টপ বাই। ডেথকে এখানে পার্সনিফাই করেছে এমনভাবে যেন সে তার বাড়ির সামনে গিয়ে থেমেছে, স্পিকারের বাড়ির সামনে গিয়ে, এবং থেমে গিয়ে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে, যেন তাকে যেন বাড়ির লোকেরা ওয়েলকাম জানাচ্ছে, ঠিক অনেকটা বরকে যেভাবে ওয়েলকাম জানানো হয় সেরকম। হিয়ার ডেথ ইজ এ জেন্টেলম্যান, এখানে কলার, এখানে ডেথ একজন ভদ্র মানুষের মতো, একজন কলার মানে ভদ্র একজন জেন্টেলম্যান, যে কিনা এসে ডাকছে স্পিকারকে, এরকম একটা অবস্থা। হি স্টপস বাই ফর এ ডেথ, সে দাঁড়ালো একটা নির্দিষ্ট দিনে। হি ইজ সেন্সিটিভ অ্যান্ড উইং, সে খুবই সেন্সিটিভ এবং অনেক লাভেবল, উইং। দেয়ার ইজ নো টেরর ইনভলভড, এখানে কোনো ভীতির কোনো স্থান নেই, কোনো ভীতিকর কোনো কিছুই নেই। দে ড্রাইভ স্লোলি অ্যারাউন্ড অল দ্য ফ্যামিলিয়ার সাইটস, তারা ধীরে ধীরে এগিয়ে চললো সমস্ত পরিচিত যে জায়গাগুলো সেইগুলো দিয়ে। দ্য জার্নি ইজ ওয়ান কাইন্ড অফ লেজার হুইচ ইজ এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, এবং এই জার্নিটাও এক ধরনের লেজার, এবং যেটা অনেক সুন্দর বা চমৎকার একটা এক্সপিরিয়েন্সে পরিপূর্ণ। এখানে স্পিকার বলছেন যে উই পাস্ট স্কুল, আমরা স্কুল পাস করলাম, হোয়ার চিলড্রেন স্ট্রোভ, এখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে। অ্যাট রেসেস ইন দ্য রিং, আমরা আরও কী করলাম, যে রেসগুলি পার হলাম। উই পাস দ্য গেজিং গ্রেইন, আমরা হচ্ছে ঘাস খাওয়ার যে ভূমি, সেই ভূমিটাকে আমরা পাস করে গেলাম, বা মাঠ, মিডো যেটা, সেটাকে পাস করে গেলাম। উই পাস দ্য সেটিং সান, এবং আমরা ডুবন্ত সূর্যকেও যেন ছাড়িয়ে এই সামনের দিকে এগিয়ে চললাম। Unlike so many portrayals of death, there is absolutely no suggestion of fear in this poem. অনেক জায়গায় মৃত্যুকে মূলত ভীতিকর হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এইখানে কোনোভাবেই মৃত্যুকে ভীতিকর হিসেবে উপস্থাপন করা হয়নি, এবং নো সাজেশন অফ ফেয়ার, মৃত্যুর বা ভয়ের কোনো সাজেশন বা চিহ্নই নেই এখানে এই কবিতায়। কোয়াইট দ্য কন্ট্রারি, বরং পুরোই উল্টা। দ্য স্পিকার অ্যাকচুয়ালি সিমস টু বি লাল্ড into a sense of peace, passing by old familiar sights and sounds before reaching to her new home, দ্য ইটার্নিটি। এবং এখানে যে স্পিকার তাকে যে মৃত্যু নিয়ে যাচ্ছে, সেটা যাওয়ার সময় সে অনেক শান্তশিষ্টভাবে যাচ্ছে, এবং তার একটা শান্তির সেন্স কাজ করছে তার ভিতরে, যে যখন সে তার সমস্ত পরিচিত মানে এলাকা বা পরিচিত জায়গার উপর দিয়ে বা জায়গা দিয়ে যখন সে যাচ্ছে, এবং সে অনেক ধরনের সাউন্ড শুনতে পাচ্ছে, এবং প্লেজিং সাউন্ড সব কিছুই, এবং সেগুলো সে শুনতে পাচ্ছে তার যে নতুন যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছার পূর্ব পর্যন্ত। এবং সে বাড়িটা হচ্ছে দ্য ইটার্নিটি, সরি দ্য সেমিটারি, দ্য সেমিটারি হচ্ছে কবরস্থান, যেটা সেটার কথা বলা হচ্ছে। তার কবরস্থান বা ফাইনাল ডোমের যে জায়গা, সেইখানে পৌঁছার আগ পর্যন্ত সে তার পরিচিত জায়গাগুলোর ভেতর দিয়ে গেল, তার অনেক ধরনের সাউন্ড সে শুনতে পাচ্ছে, তো মানে প্লেজিং একটা অবস্থার ভেতর দিয়ে সে যাচ্ছে। ডেথ টুক হার
on a pleasant ride like her fiancé and dropped her by a new house which is grave her eternal residence. এখানে ডেথ তাকে নিয়ে গেল ঠিক একটা মজাদার একটা রাইড করিয়ে এবং তার ফিয়ন্সির মতো তাকে নিয়ে গেল এবং তাকে নিয়ে পৌঁছালো তার যে ফাইনাল হাউস কবর সেখানে নিয়ে গেল এবং যেটা হচ্ছে একটা ইটারনাল রেসিডেন্স, চিরন্তন বা মহাকালের একটা রেসিডেন্স আর কি। এবং এখানে সেই কথাটাই বলা হচ্ছে, উই paused before a house that seemed a swelling on the ground। বলছে আমরা একটা বাড়ির পাশে দাঁড়ালাম যেটা দেখতে অনেকটা মাটি থেকে একটু ফুলে ওঠা একটা গ্রাউন্ড, মানে ওই যে কবর। It should be noted that although death appears so kindly, he is not to be resisted। তো এখানে একটা জিনিস নোট করার মতো, সেটা হচ্ছে যদিও মৃত্যু খুব সুন্দরভাবে আসলো কিন্তু তারপরেও একটা জিনিস সত্য যে তাকে থামানো কিন্তু গেল না। মৃত্যুকে তোমার অ্যাভয়েড করার কোনো ওয়ে না বা অ্যাভয়েড করা গেল না। দ্য স্পিকার অফ দ্য পোয়েম, although she is busy with life affairs, when death comes gives up everything else to be with death। এখানকার যে স্পিকার সে হচ্ছে যদিও সে তার জীবনের যে বাস্তবতা সে বাস্তবতা নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু তারপরে যখন মৃত্যু চলে আসলো তখন তার সবকিছু ছেড়ে মৃত্যুর সঙ্গে তাকে যেতে হলো। ইটস ইন্টারেস্টিং দ্যাট দ্য কামিং অফ ডেথ ইন দ্য পোয়েম ইজ ফিগার্ড অ্যাজ এ কাইন্ড অফ সিডাকশন। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে মৃত্যুটা যখন আসলে এটাকে ফিগার্ড করা হচ্ছে এক ধরনের সিডাকশনের হচ্ছে মতো করে। দেয়ার ইজ নো সেন্স অফ ফোর্স অর টেরর। এখানে কোনো রকমের জোর জবরদস্তি নেই, কোনো ভয় ভীতিকর অবস্থা তৈরি হয়নি, ভীতু মানে ভয় দেখানো হয়নি। বাট দ্য স্পিকার ইজ কমপ্লিটলি ইন ডেথস কন্ট্রোল। কিন্তু স্পিকার এখানে পুরোপুরি মৃত্যুর কন্ট্রোলে চলে গেল। সো এই দিক দিয়ে এটাকে বোঝানো হচ্ছে একটা সিডাকশনের একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি যে ডেথ ইজ নট ট্রিটেড অ্যাজ এ ফিয়ারসাম অর ম্যানাচিং ফিনোমিনন হুইচ পুটস দ্য এন্ড টু সামওয়ানস লাইফ। এখানে মৃত্যুটাকে একটা ভীতিকর এবং একটা ভয়ঙ্কর অবস্থা হিসেবে উপস্থাপন করা হয়নি, বরং মানে যেই অবস্থা আর কি মানুষের জীবনের শেষে চলে আসে সেটা হিসেবে এখানে উপস্থাপন করা হয়নি। রাদার ইট ইজ ট্রিটেড অ্যাজ এ মাইল্ড or kind gentleman who kindly takes the speaker who is too busy to immortality by taking her in her carriers with civility। কিন্তু মানে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করা হয়নি সেটা ঠিক আছে, বরং এখানে যে তাকে উপস্থাপন করা হয়েছে খুবই শান্তশিষ্ট এবং খুবই দয়ালু একজন জেন্টেলম্যান হিসেবে, যে কিনা খুব দয়া নিয়ে বা দয়া করে স্পিকারের বাড়ির সামনে দাঁড়িয়েছে। স্পিকার তখন খুব ব্যস্ত ছিল এবং তাকে সেখান থেকে নিয়ে ইমর্টালিটির দিকে গিয়েছে এবং তার গাড়িতে করে নিয়ে গেছে প্রচণ্ড ভদ্রতা জেন্টেলনেস সব কিছু মেনটেন করে। হিয়ার ডেথ ইজ পেশেন্ট। এখানে ডেথকে খুবই ধৈর্যশীল হিসেবে উপস্থাপন করা হয়েছে, থটফুল হিসেবে উপস্থাপন করা হয়েছে, জ্ঞানী হিসেবে, অ্যান্ড কার্টিয়াস জেন্টেলম্যান এবং ভদ্র একজন জেন্টেলম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে। দ্য পোয়েটিস ইজ ইমপ্রেসড বাই ডেথস এক্সেপশনাল বিহেভিয়ার। এবং কবি এখানে হচ্ছে মৃত্যুর যে এক্সেপশনাল একটা বিহেভিয়ার একটা আচার আচরণ সেইটার কারণে কবি এখানে ইমপ্রেসড এবং তিনি ইমপ্রেসড হয়েই মূলত মৃত্যুর সঙ্গে ইটার্নিটির দিকে পাড়ি জমাচ্ছেন। সো এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখানে এক কথায় যদি অ্যান্সার দিতে বলা হয় যে কিভাবে মৃত্যুকে এখানে ট্রিট করা হয়েছে, এখানেও আমি যদি এক লাইনেই অ্যান্সার দিই তাহলে এখানে মূলত মৃত্যুকে ট্রিট করা হয়েছে একজন জেন্টেলম্যান হিসেবে, কার্টিয়াস, একই সঙ্গে সিভিলাইজড, পেশেন্ট এই হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এখানে ফিয়ারসাম, টেরর, টেরিফাইং সামথিং এই হিসেবে উপস্থাপন করা হয়নি। সো এটাই হচ্ছে এখানে মৃত্যুকে ট্রিট করা হয়েছে এভাবে এবং সেটাই এতক্ষণ ধরে এখানে আলোচনা আমরা করলাম। তো আশা করি এখন তোমরা এটা বুঝতে পেরেছো। আর এইটার টেক্সটগুলিতে তোমরা পাচ্ছই, এখানে আমি টেক্সটগুলো গ্রুপে দিয়ে দেবো। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তোমাদেরকে আগেই বলছি। সো তোমরাও এইটা টেক্সট অনলাইন থেকে অনলাইনেও পাবে, তোমরা এখান থেকে নিতে পারো, আমি এটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আর নেক্সট ক্লাসে আমি বলে দেবো যে লাইভে কবে যাবো আবার।
আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যেগুলো লাইভ এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা দিতে পারো, আমি সেগুলো অ্যান্সার দেবো। আবার সেই একই সঙ্গে যেদিন লাইভে যাবো সেই দিনও তোমরা করতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।